জানিয়ে দিব বিশ্বের সকল সংবাদ, আন্তর্জাতিক বাংলা সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বাশার আল আসাদের পতনে ইরান দুর্বল হয়ে পড়বে না। এবার জানাবো ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করেছেন বিক্রম মিস্ত্রি। এবং সর্বশেষ জানাবো সিরিয়ায় বাশারের পতনে ইসরায়েলের বেপরোয়া হামলা, সংঘাত নতুন মোড় নিতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হওয়া মানে কিন্তু তেহরানের শক্তি হ্রাস পাওয়া নয়। বুধবার এক বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। বাশারের পতনের পর এটাই তার প্রথম বক্তৃতা। আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, কেউ কেউ প্রতিরোধের অর্থ বোঝে না। তারা প্রতিরোধ দুর্বল হলে ইরান দুর্বল হয়ে পড়বে। তাদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়লে ইরান দুর্বল হবে বলে মনে করেছেন। ইরান বলিষ্ঠ ও শক্তিশালী, ভবিষ্যতে ইরান আরও শক্তিশালী হবে। সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের নিজেদের ঘাঁটি থেকে সম্প্রতি ঝটিকা অভিযান শুরু করেছেন। 12 দিনের কম সময়ের মধ্যে তারা রাজধানী দামেস্ক দখল করেছেন। এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর বেশি সময় শাসন অবসান হয়। ইরান ছিল এই পরিবারের অন্যতম মিত্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ইসরায়েল বিরোধী অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত। এই শক্তি তৎপরতা চালানোর ক্ষেত্রে কৌশলগত ভূমিকা রেখেছে বাশার আল আসাদের সিরিয়া। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করত ইরান। প্রতিরোধের অক্ষে থাকা হিজবুল্লাহ ছাড়া অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো হলো গাজার হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের একাধিক ছোট ছোট শিয়া সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠী ইসরায়েল ও দেশটির প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের বিরোধী। ইরানের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছ থেকে। বুধবারের বক্তৃতায় তিনি বাশারের পতনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথা জায়নবাদী সরকারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের ফসল। এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সাম্প্রতিক ঘটনার জন্য খামেনি সিরিয়ার একটি প্রতিবেশী দেশকেও দায়ী করেছেন। বাশারের পতনে দেশটির সুস্পষ্ট ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি, তবে তিনি দেশটির নাম উল্লেখ করেননি। সিরিয়ার সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো হলো ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন ও তুরস্ক। এসব প্রতিবেশীদের মধ্যে তুরস্ক দীর্ঘদিন ধরে বাশারকে উৎখাতে বিদ্রোহীদের নানা অংশকে সমর্থন দিয়ে আসছেন। খামেনির মতে, সিরিয়ায় আক্রমণকারীদের এক একজনকে এক এক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, তাদের লক্ষ্য আলাদা। তাদের কেউ উত্তর ও দক্ষিণ সিরিয়ায় ভূমি দখল করতে চায়, আর যুক্তরাষ্ট্র এই অঞ্চল নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রয়েছে। বাশারের পতনের পর জাতিসংঘের রক্ষণাবেক্ষণে থাকা নিরপেক্ষ অর্থাৎ বাফার অঞ্চলে সেনা পাঠিয়েছে ইসরায়েল। সিরিয়ার পূর্ব দিকের এই অঞ্চলের গোলান মালভূমি কয়েক দশক ধরে অধিকৃত করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসামরিক ঘাঁটি রয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে তারা সেখান থেকে হামলা পরিচালনা করে। ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বুধবার বিকেলে এ বৈঠক সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিস্ত্রি। নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে 2.5 ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছেন, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ব্রিফিংয়ে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকার অন্তর্বর্তী সরকার। ভারতের পররাষ্ট্র সচিব দেশটির সংসদ সদস্যদের বলেন, ঢাকা সফরে অনুষ্ঠিত বৈঠকের সময় ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি পর্যবেক্ষণের কথা উল্লেখ করেনি। অ্যানেক্স বিল্ডিংয়ে অংশ নেওয়া একাধিক সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছেন, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কাছে ভারতের কয়েকজন সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সে সম্পর্কে জানতে চেয়েছেন। বৈঠক শেষে সংসদীয় কমিটির প্রধান শশী থারুর বলেছেন, বাংলাদেশের বিষয়ে আমাদের চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকালই পররাষ্ট্র সচিব বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। সফরের বিষয়ে তিনি আমাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন, কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে 21-22 জন সংসদ সদস্য সফরের বিষয়ে পররাষ্ট্র সচিবকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন করেছেন। এ সময় তার কাছে অনেক বেশি কিছু জানতে চাওয়া হয়।
পররাষ্ট্র সচিব বিস্তারিত ও সোজাসাপটা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে কোনো ক্ষেত্রে এই ধরনের বিষয়ে সংসদে রিপোর্ট করি, কারণ এটি একটি সংসদীয় কমিটির আনুষ্ঠানিক বিষয়, যার জন্য প্রতিবেদন প্রয়োজন। গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেদিনই তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিষ্টি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল ভারতের কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় স্থিতিশীলতা ফেরার যে সুযোগ তৈরি হয়েছিল, ইসরায়েলে একের পর এক বেপরোয়া বিমান হামলায় তা নিয়ে নিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বড় এই হামলা নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে সিরিয়ায়। সর্বাত্মক হামলার পাশাপাশি ইসরায়েলের সেনারা দেশটির ভূখণ্ডে ঢুকে পড়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সিরিয়ার সংঘাত নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের ঝটিকা আক্রমণে গত রোববার স্বৈরাচার বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এরপর থেকে দেশটিতে হামলা জোরদার করেছে ইসরায়েল। সর্বশেষ 48 ঘণ্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজওয়ার মতো শহরে অন্তত 480টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বস্ত অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এ সময় সিরিয়ায় 14টি প্রদেশে 13টি হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই হামলা চালিয়েছে বলে মনে করেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি সংস্থা। সিরিয়ার সংঘাত নিয়ে কাজ করা সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। সিরিয়ার যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার থেকে শুরু করে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন, সব ধরনের অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বুধবার এক বিবৃতিতে দাবি করেছেন, বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সরঞ্জামাদি যুদ্ধের আওতার বাইরে রাখতে দেশটির বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিষয়ে কোনো ইচ্ছে তাদের নেই, কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যা করা প্রয়োজন তার সবকটি করব আমরা। সিরিয়ার সামরিক বাহিনীর ফেলে যাওয়া কৌশলগত সামরিক সরঞ্জাম ও স্থাপনায় বোমা হামলা চালাতে বিমান বাহিনীকে অনুমতি দিয়েছে, যাতে এগুলো জিহাদিদের হাতে না যায়। লন্ডন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকার কর্মসূচি পরিচালক সানাম বাকিল বলেন, অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল। এটা অবশ্যই সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা এই সুযোগ নিচ্ছে। বাকিল বলেন, নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে আরব ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েল যেভাবে কথিত নিরাপদ অঞ্চল গড়ে তুলেছে, তাতে আরব রাষ্ট্রগুলো অস্থিতিশীল পরিস্থিতি। ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের সেনারা সিরিয়া ভূখণ্ডে আরও ভেতরে ঢুকতে শুরু করেছেন। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি পেরিয়ে সিরিয়ার ভেতরে নিরস্ত্রীকরণ এলাকায় ডিমিলিটারাইজড জোনে ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। আল জাজিরা বলেছেন, গোলান মালভূমি পেরিয়ে ইসরায়েলের সেনারা দামেস্ক অভিমুখে 18 কিলোমিটার অগ্রসর হয়েছেন। 1973 সালের আরব ইসরায়েলি যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করেছে ইসরায়েল। যুদ্ধ শেষে সিরিয়ার ভেতরে গোলান মালভূমি লাগোয়া সিরিয়ার একটি ভূখণ্ডকে নিরস্ত্রীকরণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনারা এই এলাকায় ঢুকে সামরিক চৌকিগুলোরও নিয়ন্ত্রণে নিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে থেকে যাবেন, এর আশেপাশে আরও কিছু এলাকাতেও থাকবেন তারা। তবে সিরিয়ার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ইতিমধ্যে কাতানা শহরে পৌঁছে গেছেন। নিরস্ত্রীকরণ এই অঞ্চল থেকে শহরটি বেশ কয়েক কিলোমিটার দূরে। ইসরায়েলের সেনারা কি দামেস্ক অভিমুখে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভাজ শোসানি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ইসরায়েলের সেনারা দামেস্ক অভিমুখে যাচ্ছেন না এবং দামেস্কে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। এরই মধ্যে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি বলেছেন,
ইসরায়েলের সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলের কাদজ বলেন, নিয়ন্ত্রিত ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। বিস্তারিত না জানালেও তিনি বলেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য হচ্ছে যাতে সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসীরা সংগঠিত হতে না পারে। ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মাইকেল এ হরভিটজ বলেছেন, নিরাপদ অঞ্চলের সীমানা ছাড়িয়ে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। এটি যদি হয় তাহলে সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। তিনি বলেন, ইসরায়েলের সেনারা যদি আরও অগ্রসর হন অথবা নিয়ন্ত্রিত এলাকায় তারা যদি স্থায়ীভাবে থেকে যান তাহলে নতুন কোনো পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে। কট্টরপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের যৌক্তিকতা তুলে ধরতে পারেন, এতে সংঘাত নতুন মোড় নিতে পারে। হামলা বন্ধ ও সেনা প্রত্যাহারের আহ্বান। সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়া, তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। দেশগুলো বলছেন, বাশারের পতনের পর ইসরায়েলের এমন হামলা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েলকে সিরিয়ার হামলা বন্ধ ও দেশটির ভূখণ্ডে সেনা না পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশগুলো। সিরিয়ার সামরিক স্থাপনার সর্বাত্মক হামলা ও দেশটি আরও ভূখণ্ড দখলে নেওয়ার নিন্দা জানিয়েছেন রাশিয়া। মস্কো বলেছেন, ইসরায়েলের এ ধরনের তৎপরতা 1973 সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় করা চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার মানুষের স্বাধীনতা ও দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং নতুন প্রশাসনকে অস্থিতিশীল করতে হামলা হলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর জবাব দেব। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল জানিয়েছেন, বুধবার থেকে শুক্রবার 3 দিনের সফরে জর্ডান ও তুরস্কে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের হামলা ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা এইচটিএস-এর নেতাদের সঙ্গে কথা বলবেন কাতারের কূটনীতিকেরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এইচটিএস-এর নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।